আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা আমাদের যে কোর্সের অধ্যায়ভিত্তিক ক্লাস তার প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা একটু সবাই অপেক্ষা করি, যেহেতু প্রথম ক্লাস একটু অনেকের যুক্ত হতে ঝামেলা হতে পারে। একটু অপেক্ষা করি, যুক্ত হলেই ক্লাসটা শুরু করে দেবো। হ্যাঁ, যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। আমরা শুরু করে দিব, একটু ধৈর্য ধরতে হবে। ওকে, আর অপেক্ষা না করে শুরু করে দেই। আচ্ছা, ফার্স্টে আমাদের কোর্সে এর আগে 3টি ক্যালকুলেশন ক্লাস হয়েছে। আজকে আমরা আমাদের যে অধ্যায় ভিত্তিক ক্লাস, টপিক ভিত্তিক যে ক্লাস, তার প্রথম ক্লাসে উপস্থিত হয়েছে। আজকে আমরা সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম, এই বিষয়টাই আলোচনা করব। এর 4 থেকে 5টা ক্লাস লাগবে শুধুমাত্র এই একটা চ্যাপ্টারে। এই 4 থেকে 5টা ক্লাস করলে আমরা ফুল চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? তো একটু আমাকে শিওর করেন যে আমার কথাটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা আর লেখাটা দেখা যাচ্ছে কিনা। যদি ক্লিয়ার থাকে আমি শুরু করে দেবো, ঠিক আছে? একটু আমাকে জানান যে ক্লিয়ার আছে কি না, আমি শুরু করে দিব এখনই। ক্লিয়ার? শুরু করা যায়? আর তো আসবে না মনে হয় কি আজকে। আজকে প্রথম ক্লাস, তাই একটু লেট করে শুরু করলাম, ঠিক আছে? প্রথম ক্লাসে একটু লেট না করলে আমরা লিঙ্ক পাই না। ওকে, তো মোটামুটি ক্যালকুলেশনের যে বেসিক, ওটা আমরা ক্লিয়ার করেছি এবং আজকে বা পরবর্তী ক্লাসগুলোতেও অল্প অল্প বিষয় ক্লিয়ার করবো। মানে মোটামুটি আমাদের সব ক্লাসেই বেসিকটা থাকবে, যেহেতু এটা বেসিক আমাদের কোর্স। আর বেসিক ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না, বেসিকের কোনো বিকল্প নেই। তো আমরা একদমই প্রথম থেকে শুরু করব। যারা আজকে ভর্তি হয়েছে আপনারা ওরিয়েন্টেশন ক্লাসটা দেখে নেবেন। ওকে, প্রথমে আমরা জেনে নিব যে অঙ্ক কি। ফার্স্টে আমরা কি জানবো? অঙ্ক, যেটাকে বলা হয় ডিজিট। তো প্রথমে জেনে নিব যে অঙ্ক আসলে কি।
আমরা যে প্রাত্যহিক জীবনে বা দৈনন্দিন জীবনে যে হিসাব নিকাশটা করি, এই হিসাব নিকাশ করার জন্য আমরা 10টা চিহ্ন ব্যবহার করি, এর বেশি করি না। 10টা চিহ্ন বা প্রতীক, সেগুলো কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আপনি 5 লক্ষ লিখবেন, তাহলে 5-এর শূন্য ব্যবহার করবেন। আপনি 8,500 লিখবেন, এদের মধ্যে থেকে ব্যবহার করবেন। মানে আপনি যত বড় বা যত ছোট হিসাবই করেন না কেন, এদের মধ্যে থেকে কাউকে না কাউকে আপনি ব্যবহার করবেন। তাহলে আমরা হিসাব নিকাশ ও গণনার কাজে যে 10টি চিহ্ন বা প্রতীক ব্যবহার করি, তার নামই হচ্ছে অঙ্ক বা ডিজিট। তো কি বলছি? হিসাব নিকাশ গণনার কাজে 10টা ব্যবহার করে থাকি। এই 10টা ডিজিটকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। এই 1 থেকে 9 পর্যন্ত যারা আছে এদেরকে বলা হয় সার্থক অঙ্ক। কি বলা হয়? সার্থক অঙ্ক। আর এই শূন্যকে বলা হয় সাহায্যকারী অঙ্ক। সাহায্যকারী অঙ্ক। এখন এর কারণ আছে। কারণটা হলো এদের নিজস্ব মান আছে, এরা সার্থক। আর শূন্যের কোনো মান নাই। এই শূন্যটা কোনো সংখ্যার সাথে বসে, মানে কোনো অঙ্কের সাথে বসে সংখ্যা বানায় বা মান চেঞ্জ করে, মানে এটাকে এদের সাথে ব্যবহার করা হয় সাহায্যকারী হিসাবে। তাহলে অঙ্ক হলো এই 10টা, 2 ধরনের, সাহায্যকারী আর সার্থক। ক্লিয়ার? এবার আসি সংখ্যায়। সংখ্যা যেটাকে আমরা কি বলবো? নাম্বার বলবো, তাই না? ইংরেজিতে কি নাম্বার? তাহলে নাম্বার আসলে কি? নাম্বার হলো এক বা একাধিক অঙ্ক মিলে নাম্বার হয়, সংখ্যা হয়। মানে আমি যে 5 লিখলাম, এই 5টাকে কি বলি আমরা? ডিজিট বা অঙ্ক, এটাকে সংখ্যা বলতে পারবো। আবার ধরেন আমি লিখলাম 7, 4, 9, তাহলে এখানে 3টা অঙ্ক মিলে সংখ্যা আছে, 3 অঙ্কের সংখ্যা। তাহলে 5 একটা ডিজিট, আমরা এটাকে সংখ্যা বলতে পারবো। মানে এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা হয়। ঠিক আছে? সংখ্যা আরো বিভিন্ন ভাবে হয়। ধরেন আমি লিখলাম 2টি বই, কোনো অঙ্কের সাথে যদি কোনো একক দেই, টি, খানা, খানি, এগুলা, হ্যাঁ, একক দেই, তাহলে এটাও সংখ্যা হবে। তাহলে সংখ্যাটা আসলে কি? এক বা একাধিক অঙ্ক মিলে না। আমি লিখলাম 204, 8 দিলাম, 2045, তাহলে এটা 4 অঙ্কের, একক, দশক, শতক, তাহলে 4 অঙ্কের। ঠিক আছে? তাহলে এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়। তাহলে এটা হলো অঙ্ক আর সংখ্যার ডেফিনিশন। ঠিক আছে? এটা তো আমরা কম বেশি সবাই জানি নাকি? অঙ্ক আর সংখ্যার ডেফিনিশন কম বেশি সবাই জানি। এরপর আমরা আস্তে আস্তে সংখ্যার প্রকারভেদে যাব। আমরা আস্তে আস্তে কি করব? সংখ্যার প্রকারভেদ শিখব। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন। ওকে, তো সংখ্যা আসলে প্রকারভেদটা কেমন? সংখ্যা প্রধানত 2টা ভাগে ভাগ করা হয়েছে। কি কি? সংখ্যা প্রধানত 2 ধরনের। একটা হলো বাস্তব সংখ্যা। কি বলছি? বাস্তব সংখ্যা, যেটাকে বলা হয় ইংরেজিতে, এর ইংরেজিটা জানতে হবে, রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার। আর আরেকটা হচ্ছে অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা, যেটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার। অবাস্তব সংখ্যার মানে হচ্ছে কাল্পনিক সংখ্যা। ইমাজিনারি নাম্বার। এগুলো আর তোলা দরকার নাই, ক্লাসের সময় লিখলে লেখাও ঠিক মতো হবে না, আবার বুঝতে পারবে না। ক্লাস শেষে নোট করতে পারবে, এগুলো বইতেও আছে কম বেশি। ওকে, তাহলে সংখ্যা 2 ধরনের, বাস্তব আর অবাস্তব। ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে বাস্তব সংখ্যা জানবো, অবাস্তব সংখ্যা সম্পর্কে জানবো। মূলত আমরা এইটাকে নিয়েই কাজ বাস করবো, মানে আমাদের পুরো অধ্যায়টা এর উপর নিয়ে, একে নিয়ে আলোচনা সমালোচনা। একে নিয়ে আমরা তেমন কিছু জানবো না, অল্প কিছু বিষয় জানবো। মানে আমাদের সিলেবাসে এই বাস্তব সংখ্যাটাই আছে বলা যায়। ওকে, তাহলে ফার্স্ট জানতে হবে আসলে বাস্তব সংখ্যাটা কি। খুবই সহজ। একটা সংখ্যার বর্গ করার পর আমরা যদি সবসময় ধনাত্মক আউটপুট পাই। আচ্ছা, একটা কাজ করি, আমি বাস্তব সংখ্যা আগে না শিখে অবাস্তব সংখ্যা শিখে, উল্টাভাবে শিখে, তারপরে দেখেন কেমন হয়। অবাস্তব সংখ্যা হলো বর্গ করার পরে অ্যান্সার মাইনাস থাকবে। অবাস্তব সংখ্যার চেহারাটা এরকম। তার মানে কি বুঝলেন? রুটের ভিতরে মাইনাস থাকলে সেই সংখ্যাটা কি সংখ্যা?
অবাস্তব সংখ্যা, পুরো সংখ্যাটা অবাস্তব সংখ্যা। কেন অবাস্তব সংখ্যা? এই √1 কেন অবাস্তব সংখ্যা? অবাস্তব সংখ্যার ডেফিনেশনটা হচ্ছে বর্গ করার পরে অ্যানসার ঋণাত্মক থাকবে, এটাকে বর্গ করেন। এই রুট স্কয়ার সবসময় কাটা যায়, তাহলে মাইনাস থাকতেছে। তাহলে রুটের ভিতর মাইনাস থাকলে কি হয়? অবাস্তব সংখ্যা। তাহলে এইগুলা বাদে বাদ বাকি সব বাস্তব সংখ্যা। ঠিক আছে? তাহলে অবাস্তব সংখ্যার ডেফিনেশনটা কি? বর্গ করলে অ্যানসারটা মাইনাস থাকবে, মাইনাস হবে। আর খেয়াল করেন বাস্তব সংখ্যাটা তাহলে কি? বর্গমূল মানে সরি স্কয়ার করলে আমরা সবসময় অ্যানসারটা ধনাত্মক পাবো। কি রকম? ধরে আমি লিখলাম 1 একটি বাস্তব সংখ্যা, এক একটা বাস্তব সংখ্যা, কারণ একা যদি আপনি স্কয়ার করেন কত হয়? একই হয়। তাহলে অ্যানসারটা প্লাস মানে ধনাত্মক। আচ্ছা -1 এটা কেন বাস্তব সংখ্যা? দেখেন এর স্কয়ার করি, -1 এর স্কয়ার মানে কি? -1 গুণন -1 স্কয়ার মানে দুইবার গুণ, তাহলে -1 গুণ করলে প্লাস হয়ে যায়। তাহলে দেখেন অ্যানসারটা কি? ধনাত্মক, পজিটিভ। ওকে, আমি যদি বলি 2 এর স্কয়ার করলে কত হয়? 4, অ্যানসার ধনাত্মক। তাহলে 2 একটা বাস্তব সংখ্যা -2। তাহলে এটা বাস্তব না অবাস্তব কিভাবে বুঝবো? স্কয়ার করব, মাইনাস প্লাস। তাহলে দেখেন বাস্তব সংখ্যা হলো যে সব সংখ্যাকে বর্গ করার পরে অ্যানসারটা প্লাস থাকে, পজিটিভ থাকে, মানে ধনাত্মক থাকে। আর অবাস্তব হলো বর্গ করার পরে কি থাকবে? অ্যানসারটা নেগেটিভ থাকবে। অবাস্তব সংখ্যা চেনার উপায় হচ্ছে রুটের ভিতরে মাইনাস থাকবে, রুটের ভিতরে মাইনাস যুক্ত সংখ্যা। ঠিক আছে? এই কথাটুকু আমাদের জানা লাগবে, অবাস্তবের জন্য এই কথাটা কিন্তু জানা লাগবে। বিসিএস এখান থেকে এবার প্রশ্ন আসছিল। তো যাই হোক, কোনো কোশ্চেন থাকলে আমাকে করবেন। ঠিক আছে, পরবর্তী টপিকে যাব। তাহলে কি বলছি বলেন তো? সংখ্যা দুই ধরনের, বাস্তব আর অবাস্তব। বাস্তব অবাস্তব নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা আপনারা বলুন তো এটা কি ধরনের সংখ্যা? এটা কি ধরনের সংখ্যা হবে বলেন? এটাও বাস্তব সংখ্যাই হবে, কারণ আমরা যদি এরও বর্গ করি তাহলে ধনাত্মক কি পাবো, মানে ওই রুটের ভিতরে মাইনাস ছাড়া সবই কি অবাস্তব সংখ্যা। ওকে, এখন এই বাস্তব সংখ্যার আবার দুইটা পার্ট আছে, দেখা যায় মূলদ আর অমূলদ। ঠিক আছে, আবার মূলদের দুইটা পার্ট আছে, পূর্ণ ভগ্নাংশ। এরকম আর পূর্ণ সংখ্যার পার্ট আছে তিনটা, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য। আর ভগ্নাংশের পার্ট আছে। এরকম পার্ট বিষয়ে একটা চার্ট আপনাদের আমি ক্লাস শেষে হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটা দিয়ে দেবো। ওটা জানা খুব বেশি জরুরি না, বাট জানলে ভালো। আপাতত আমরা জানলাম যে সংখ্যা প্রধানত দুই ধরনের, বাস্তব আর অবাস্তব। বাস্তব সংখ্যা হলো বর্গ করলে ধনাত্মক পাবো, আর অবাস্তব হলো বর্গ করলে আমরা ঋণাত্মক পাবো। বাস্তব সংখ্যা দুই ধরনের, মূলদ, অমূলদ। মূলদ সংখ্যা দুই ধরনের, পূর্ণ, ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আবার তিন ধরনের। তো এই যে মূলদ, অমূলদ, পূর্ণ, ভগ্নাংশ, এই যেগুলোকে আমরা পর্যায়ক্রমে এখন শিখতে থাকবো, ধাপে 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 শিখতে থাকবো। ঠিক আছে? আর এই যে চার্টটা আছে এটা আমি সুন্দর করে দিয়ে দেবো আপনাদের, একটু নোট করে নেবেন। এখন আমরা সব সঙ্গে আস্তে আস্তে জানবো। ওকে, তাহলে শুরু করি। প্রথমে আমরা জানবো পূর্ণ সংখ্যা কি। পূর্ণ সংখ্যা যেটাকে বলা হয় ইন্টিজার নাম্বার। এই ইংরেজিটা কিন্তু জানতে হবে, অনেক সময় থাকে ইংরেজি বা ব্যাংকে পরীক্ষা লাগবে। ব্যাংক স্যার অনেক সময় বিশেষ প্রশ্নে ইন্টিজার বলতে পারে, ইন্টিজার এরকম বলতে পারে। মনে করেন যে বাস পূর্ণ বললো না, বললো ইন্টিজার। আপনি যদি ইন্টিজার মানে না বোঝেন তাহলে হবে না। ওকে, তাহলে পূর্ণ সংখ্যা কি? সকল বিষয়গুলো আমরা যত সহজে শিখতে হবে তত ভালো। পূর্ণ সংখ্যা মানে যেখানে কোনো দশমিক থাকে না, সোজা হিসাব। কি বলছি? দশমিক থাকে না, মানে যে সংখ্যায় দশমিক নাই। যেমন 1 এটা পূর্ণ সংখ্যা, -1 পূর্ণ সংখ্যা, 0 পূর্ণ সংখ্যা, 7 পূর্ণ সংখ্যা, মানে যেখানে কোনো দশমিক নেই। ওকে, তাহলে পূর্ণ সংখ্যার আমার তিনটা পার্ট আছে। পূর্ণ সংখ্যার তিনটা পার্ট। একটা হলো 0,
শূন্য, আর এটা হলো ধনাত্মক, ধনাত্মক, আর এটা হলো ঋণাত্মক, ঋণাত্মক। পূর্ণ সংখ্যা তিন ধরনের, ঋণাত্মক, শূন্য, ধনাত্মক। এগুলো কিন্তু সবই ভালো করে আমাদের জানতে হবে। এবার আপনাদের আমি সংখ্যা রেখা শিখাবো, নাম্বার লাইন, এটা খুবই জরুরি। দেখা যাচ্ছে না এখানে? আচ্ছা, আমি যদি সংখ্যা রেখা একদম মাঝখানে দাঁড়াই, যেখানে দাঁড়াইলাম মাঝখানে হলো শূন্য, আপনি শূন্য থেকে যত ডানে যাবেন, ডান সাইডে যাবেন, তত বাঁচে থাকবে। তাহলে শূন্য থেকে বড় যত সংখ্যা সব কি ধনাত্মক সংখ্যা, এরকম করে আপ টু প্লাস ইনফিনিটি। আবার শূন্য থেকে যখন আপনি বাম সাইডে আসবেন তখন কি এরকম কম থাকবে, আপ টু মাইনাস ইনফিনিটি। এটাকে বলা হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা জানতে হবে। তাহলে সংখ্যা রেখার মাঝখানে থেকে শূন্য, শূন্য থেকে আমরা ডানে গেলে পজিটিভ, বামে আসলে নেগেটিভ। অর্থাৎ শূন্যের চেয়ে বড় বা শূন্যের থেকে বড় সংখ্যাকে বলা হয় ধনাত্মক সংখ্যা, আর শূন্য থেকে ছোট সংখ্যাকে কি বলা হয়, ঋণাত্মক সংখ্যা। কোনো কোশ্চেন আছে আপনাদের? আমি কোশ্চেন করার সময় দিব, একটু আলোচনা করি, তারপর সময় দিব, কোনো টেনশনের কারণ নেই। এটা গেল, এর তো বুঝতে পারছেন। এবার এই পূর্ণ সংখ্যা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে, সেটা হলো পূর্ণ সংখ্যার যে সেট, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এটা না জানলে আপনি অনেক ম্যাথের অ্যান্সার পারবেন না। যেমন আপনাকে যদি সেটের বিভিন্ন ম্যাথের কথা বলি, এইটা থাকবে মানে পূর্ণ সংখ্যা বলবে না, থাকে বলবে জেড। এখন জেড মানে যে পূর্ণ সংখ্যা আপনার জানা থাকা লাগবে। যেমন 45তম বিসিএস এ এন ছিল, এন মানে স্বাভাবিক সংখ্যা সামনে বরাবর। এখন কেউ যদি এন মানে স্বাভাবিক সংখ্যা না জানে, তাহলে কিন্তু সেটা অ্যান্সার করতে পারবে না। ওকে, তাহলে আমাদের খুঁটিনাটি সব জানতে হবে। সাজেশন করে কখনো চাকরি হবে না, একদম এ টু জেড সব জানতে হবে। সব জানার পরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বেছে বেছে পড়তে হবে আমাদের। ওকে, যাই হোক, তাহলে স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়, আর পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড, এই জেডের মধ্যে কারা থাকবে? জেডের মধ্যে থাকবে কি, শূন্য থাকবে, 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, এদিকে হচ্ছে -1 থাকবে, -2 থাকবে, -3 থাকবে, এরা সবাই থাকবে। ঠিক আছে, এরা সবাই থাকবে। এটা হলো পূর্ণ সংখ্যার সেট। ক্লিয়ার? ওকে, পূর্ণ সংখ্যা গেলে এবার আমরা পূর্ণ সংখ্যার সাথে কি করব? দশমিক সংখ্যা করব। পূর্ণ সংখ্যা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন। এবার পড়ব দশমিক সংখ্যা, ডেসিমাল নাম্বার। দশমিক সংখ্যা যেটাকে বলা হয় কি ডেসিমাল নাম্বার। কারণ বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন। তাহলে পূর্ণ সংখ্যা মানে কি ছিল? যেখানে দশমিক থাকে না। আর দশমিক সংখ্যা মানে কি দশমিক থাকবে, দশমিক থাকবে, যেমন আমি বললাম 0.3, এটা একটা দশমিক সংখ্যা। ঠিক আছে, আবার এরকমও থাকে আবৃত দশমিক সংখ্যা, পৌনঃপুন্যের বিষয়ে আমরা আলোচনা করবো সামনে। তাহলে এটাও দশমিক সংখ্যা, এটাও দশমিক সংখ্যা, এগুলো দশমিক সংখ্যা। ঠিক আছে, এটা খুবই সহজ। এবার আসি ধনাত্মক সংখ্যা, যদি পড়াই আসছে ধনাত্মক সংখ্যা, তারপর আমরা আলোচনা করি ধনাত্মক সংখ্যা, যেটাকে কি বলা হয় পজিটিভ নাম্বার। শূন্যের চেয়ে বড়, শূন্যের চেয়ে বড় সকল সংখ্যা ধনাত্মক সংখ্যা। আচ্ছা, এটা বলেন তো, এইটা কি সংখ্যা? এটা কি সংখ্যা একটু আমাকে বলেন তো, এটা কি ধনাত্মক কিনা এটা বলেন। এইটা কি সংখ্যা, ধনাত্মক কিনা এটা বলবেন। এই যে বোর্ডে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন, এটা ধনাত্মক কিনা একটু আমাকে বলেন তো। বোর্ডের এই সংখ্যাটা ধনাত্মক কিনা? দ্রুত কমেন্টে জানান। ধনাত্মক। আচ্ছা, কেন ধনাত্মক? শূন্যের চেয়ে বড়। এই দেখেন, শূন্যের থেকে একটু বড়, ওই যে 1 আছে, শূন্যের থেকে বড় হইলেই সে ধনাত্মক সংখ্যা হবে। ক্লিয়ার? কি বললাম? শূন্যের চেয়ে বড়। এবার আসি ঋণাত্মক সংখ্যা।
এটা কি বলা হয় নেগেটিভ নাম্বার, এগুলো আপনারা সব জানেন, জাস্ট রিভিশন করতেছেন। ঋণাত্মক সংখ্যা কি বলেন? ঋণাত্মক সংখ্যা হলো শূন্যের চেয়ে ছোট। কি বলছি? শূন্যের চেয়ে ছোট। এই যে ঋণাত্মক সংখ্যা যেভাবে বলে সামনে মাইনাস থাকবে, ধনাত্মক সংখ্যার আগে প্লাস চিহ্নটা উজ্জ্ব থাকে, কিন্তু ঋণাত্মক সংখ্যার আগে মাইনাস থাকবে। এটা চেনার আর বাকি মানে আর কিছু নাই। লিখলাম -5, ঠিক আছে, লিখলাম -100, এগুলো কি হবে? ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যাটা অবশ্যই মাইনাস থাকে। এবার একটা গুরুত্বপূর্ণ সংখ্যা আমরা শিখবো, যেটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, খুবই ইম্পর্টেন্ট। আর আজকের ক্লাসে আমরা মূলত শিখবো মৌলিক সংখ্যা। প্রত্যেকটা ক্লাসে একটা স্পেসিফিক টপিক থাকে যেখানে আমাদের ফোকাস থাকবে, সেটা হলো মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তারপর আজকে মৌলিক সংখ্যা। এরকম প্রত্যেকটা টপিক কিছু না কিছু ব্যাপার থাকবে যেগুলো একদম চাকরি পরীক্ষার জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট। ওকে, যাই হোক, আমরা এবার স্বাভাবিক সংখ্যা সম্পর্কে জানবো। স্বাভাবিক সংখ্যা, যেটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। কি বলা হয়? ন্যাচারাল নাম্বার। দুইটা শব্দের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে, আর কিচ্ছু নাই। দুইটা শব্দ, পূর্ণ ধনাত্মক, এর বাইরে আর আমার কিছু দরকার নাই। পূর্ণ ধনাত্মক এর মানে কি? স্বাভাবিক সংখ্যা হওয়ার জন্য দুইটা শর্ত মানা লাগে। এক, পূর্ণ হইতে হবে, দুই, ধনাত্মক হইতে হবে। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যা পূর্ণ ধনাত্মক। পূর্ণ মানে কি? কোনো দশমিক থাকবে না। ধনাত্মক মানে কি? শূন্যের চেয়ে বড় হবে। তার মানে তারা কারা? 1, 2, 3, 4, 5 এরকম করে আপ টু ইনফিনিটি পর্যন্ত এই সব সংখ্যা হলো ন্যাচারাল নাম্বার। এগুলো দেখেন দশমিক নাই, তার মানে কি? পূর্ণ। আবার কি? শূন্যের চেয়ে বড়। তাহলে স্বাভাবিক সংখ্যা হওয়ার জন্য দুইটা শর্ত মানতে হবে। এক হইলো পূর্ণ হইতে হবে, দুই হলো ধনাত্মক হইতে হবে। যদি আমি এটা বলি, এটা কিন্তু পূর্ণ বাট নেগেটিভ হবে না। আর যদি এটা বলি, দেখুন ধনাত্মক বাট পূর্ণ না, হবে না। ঠিক আছে? তার মানে কি? স্বাভাবিক সংখ্যায় দশমিক থাকতে পারে না, স্বাভাবিক সংখ্যায় মাইনাস থাকতে পারে না। শেষ। মাইনাস থাকবে না, দশমিক থাকবে না। কথা ক্লিয়ার? ওকে, এই স্বাভাবিক সংখ্যার সেটকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। এরকম টান থাকে এখানে। তো এটা যদি সেট আকারে প্রকাশ করি, তাহলে এরকম 1, 2, 3, 4 এরকম করে করে ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, সেট দ্য সেট যখন আমরা সেট লিখবো তখন সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে সেটকে প্রকাশ করা হয়। সেট তো অনেক পরে শিখবো বীজগণিতে, তারপরে যেখানে যেটা আলোচনা সেটা করব। ওকে, এরপরে ছোট্ট দুইটা বিষয় পড়াই আমি আমাদের যে মেইন টপিক সেখানে আসলে ঢুকবো। আমাকে মেইন টপিকে ঢুকতে হবে। এগুলো হলো বেসিক আলোচনা। দুইটা সিম্পল ব্যাপার পড়াবো। একটা হলো আমাদের বাস্তবিক জীবনে কাজে লাগে। আচ্ছা, তাহলে আমি লিখলাম, একটু বড় সংখ্যা লিখলাম কি লিখছি? 2,34,695। এখন আমরা যখন একটা সংখ্যা লিখি, কমা দেই না? টাকা লেখার সময় বিশেষ করে কমা দেই। এই কমা দেওয়ার একটা নিয়ম আছে, এটা আমাদের জানতে হবে। নিয়মটা হলো, আমি যেখানে দাঁড়াইলাম, এটা আমার ডান সাইড, এটা বাম সাইড। ডান থেকে বামে ফার্স্টে 3 ঘর পর কমা হবে, মানে 3 ঘর আগে বলতে পারেন। 1, 2, 3 এখানে কমা হবে, তারপর 3 ঘর আগে কমা দেওয়ার পরে এরপর বাকিগুলো সব কি করবেন? সব 2 ঘর পর, 2 ঘর পর, 2 ঘর পর। কথা বুঝতে পারছি? তাহলে এখানে যদি এটা 2 থাকতো তাহলে এরকম হতো। মানে ব্যাপারটা খুবই ইজি। আমি ওখানে শিটে লিখেও দিয়েছি। কমা ব্যবহার করার নিয়ম হলো, ফার্স্টে কি হবে? 3 ঘর, তারপর কি হবে? বাকি সব 2 ঘর করে কমা বসাই দেবো। কথা ক্লিয়ার? তাহলে কমা বসানোর নিয়ম কি? ডান থেকে বামে আমরা 3 ঘর আগে কমা দিব, তারপর সব 2 ঘর আগে কমা দিব। শেষ। এবার দুটো সিম্পল বিষয় পড়াবো, একসাথেই পড়াই। স্থানীয় মান। ইংরেজি লিখতে হবে। ইংরেজির মধ্যে আমার ভালো শিখতে হবে। একদম সিম্পলি আমরা শিখবো। এই জিনিসটা আমরা সবাই ছোটবেলায় শিখছি, স্থানীয় মান, তাই না? এটা সবাই শিখছে, বাট এটা অনেকে নাও শিখতে পারেন। ওকে,
তাহলে স্থানীয় মান কি? একটা সংখ্যায় ব্যবহৃত অঙ্ক তার স্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে। আরেকবার, একটা সংখ্যায় ব্যবহৃত অঙ্ক তার স্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে। ব্যাপারটা কিরকম? ধরেন লিখলাম 314, এটা কি এককের ঘর, এটা কি দশকের ঘর, এটা কি শতকের ঘর, তাই না? এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এই সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান কত, তাহলে 4 এর স্থানীয় মান কত হবে? 4 এর স্থান কত? 1, তাহলে 4 কে আমরা 1 দ্বারা গুণ করব, মানে যার যে স্থান তত দ্বারা গুণ হবে, তাহলে 4 এর স্থানীয় মান 4। এবার যদি আমি 1 এর বলি, 1 এর স্থান কোথায়? 10, তাহলে 10 দ্বারা গুণ হবে। এবার যদি 3 বলি, 3 এর স্থানীয় মান কত হবে? 300। তাহলে স্থানীয় মান কি? একটা সংখ্যায় ব্যবহৃত অঙ্ক তার স্থানের জন্য যেটা প্রকাশ করে, বের করার নিয়ম হলো ওই স্থান দ্বারা গুণ করতে হবে। প্লেস ভ্যালু, দেখেন ইংরেজিটা মনে রাখতে পারেন। প্লেস মানে স্থান, স্থানের জন্য যেটা। আর ফেস কি? ফেস হলো মানে চেহারাটা যেরকম ওইটাই। ধরেন আমি লিখলাম 314, ফেস ভ্যালু হচ্ছে একটা সংখ্যায় ব্যবহৃত অঙ্কের নিজস্ব যে মান। আমি যদি বলি এই সংখ্যাটায় 3 এর স্বকীয় মান কত, তাহলে 3 এর স্বকীয় মান 3, কারণ 3 এর চেহারা যা সেটা হলো অ্যানসার। ফেস চেহারা যেটা প্রকাশ পাচ্ছে, ঠিক আছে? 1 4, তাহলে 3 এর স্বকীয় মান 3, 1 এর স্বকীয় মান 1, 4 এর স্বকীয় মান 4। এই স্বকীয় মানের অপরটার নাম হচ্ছে অভিহিত মান, এটা পরীক্ষায় আসে, অভিহিত মান, এটা মনে রাখবেন। তাহলে আশা করি এইটুকু ক্লিয়ার। দাদা ভাই এইটুকু ক্লিয়ার হইলে আমাদের যে টুকটাক আলোচনা এটা এখানে শেষ। আমাদের এখন আজকের টপিক, মেইন যে টপিক সেটা হলো মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। এই মৌলিক সংখ্যা থেকে বিশেষ করে বিসিএস প্রিলিমিনারি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, নিবন্ধন সহ বাংলাদেশ যত চাকরি পরীক্ষা আছে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। মানে এই চ্যাপ্টারের হাই ভোল্টেজ টপিক হচ্ছে প্রাইম নাম্বার, সেটা নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত বুঝতে কষ্ট করে একটু ডান লেখেন, আমি তাহলে মুছে দিয়ে সামনে চলে যাবো, ঠিক আছে? আর গণিত শেখার জন্য প্রচুর ধৈর্য থাকতে হবে, ধৈর্য ছাড়া গণিত শেখা যাবে না। কারণ এই সমস্ত কথাবার্তা ভালো লাগবে না, কিন্তু তা ভালো লাগাইতে হবে। বুঝাইতে পারছি? একটু আমাকে কষ্ট করে বলেন যে আপনারা বুঝছেন কিনা। দ্রুত বলেন। কোনো কোশ্চেন আছে? এগুলো তো বেসিক জিনিস কথা, তাই না? এবার আমরা প্রাইম নাম্বার সম্পর্কে জানবো। মানে আজকে মূলত আমাদের বাকি আলোচনা সব প্রাইম নাম্বার নিয়ে, অনেক আলোচনা করা লাগবে প্রাইম নাম্বার নিয়ে। ওকে, আশা করি বুঝতে পারছেন আপনারা। তাহলে আমি শুরু করি, প্রাইম নাম্বার নিয়ে আলোচনা শুরু করি। মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। আচ্ছা, আগের ডেফিনেশনটা বলি, তাই না? মানে আমরা নরমালি যে ডেফিনেশনটা পড়ি সবাই বা জানি ছোট থেকে, কি বলি আমরা? যে সমস্ত সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তারাই মৌলিক। বা এই সংখ্যাটা মানে এই যে ডেফিনেশনে কিছুটা ভুল আছে। পারফেক্ট ডেফিনেশনটা আসলে কি? পারফেক্ট ডেফিনেশন আমি লিখি কাজে দিয়ে। এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে, কি বলছি? নিঃশেষে ভাগ করা যায় না। এটা হলো পারফেক্ট ডেফিনিশন। এই কথাটা থাকা লাগবে, এই কথাটা থাকা লাগবে, নাহলে সে পারফেক্ট হবে না। এই দুইটা শব্দ থাকা লাগবে, দুইটা ব্যাপার থাকা লাগবে। পুরোটা ক্লিয়ার করি। এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ যায় না। স্বাভাবিক সংখ্যা মানে কি? পূর্ণ ধনাত্মক হইতে হবে, তার মানে নেগেটিভ দশমিক কিছু সম্ভব না মৌলিক সংখ্যার ভিতরে। নিঃশেষে ভাগ মানে কি? কোনো দশমিক আসতে পারবে না, কোনো ভাগশেষ থাকতে পারবে না, সোজা হিসাব। এবার তাহলে কারা এর ভিতরে কারা পড়ে? যেমন 2 একটি মৌলিক সংখ্যা। কেন 2 মৌলিক সংখ্যা?
2 কে আপনি 1 দ্বারা ভাগ করেন 2 হয়, 2 কে আপনি 2 দ্বারা ভাগ করেন 1 হয়। তার মানে মাত্র 2টা সংখ্যা দিয়ে 2 কে ভাগ দেয়। কি কি? 1 আর 2 নিজে। এরকম যতগুলো সংখ্যা আছে সবাই কি প্রাইম নাম্বার। যেমন 7, 7 কে আমরা কি করতে পারি? 1 দ্বারা ভাগ করতে পারি। 7 কে আমরা কি করতে পারি? 7 দ্বারা ভাগ করতে পারি। এর বাইরে কি পারি? এর বাইরে করলে দশমিক চলে আসবে, ভাগশেষ চলে আসবে, হবে না। ঠিক আছে? যেমন 47, এটাকে আমরা শুধু 1 দিয়েই পারি, আর এটাকে আমরা শুধু 47 দিয়ে পারি। ওকে, আর একটা কথা এখানে লিখে রাখেন সবাই, শীটে নাও থাকতে পারে। মৌলিক সংখ্যার 2টি গুণনীয়ক থাকবে, মানে উৎপাদক। গুণনীয়ক মানে হচ্ছে উৎপাদক থাকে। মানে মৌলিক সংখ্যা হওয়ার শর্তটা হলো 2টা উৎপাদক বা গুণনীয়ক থাকে, মানে 2টা সংখ্যা দিয়ে ভাগ যায়, শুধু 1 আর ওই সংখ্যা নিজে, এর বাইরে যায় না। মানে মৌলিক সংখ্যা হওয়ার জন্য এই 2টা গুণনীয়ক থাকাই লাগবে। এক হলে 1 থাকা লাগবে আর ওই সংখ্যা নিজে থাকা লাগবে। মৌলিক সংখ্যার 2টি গুণনীয়ক থাকবে। আচ্ছা, আপনারা বলুন তো এইটা কি? 51 কি মৌলিক না যৌগিক বলেন? 51 মৌলিক না যৌগিক বলেন তো? দ্রুত রেসপন্স করবেন। একান্ন দ্রুত। একান্ন মৌলিক নাকি যৌগিক? 51 কি? 51 কে আপনি দেখবেন যে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা, দ্রুত বলবেন। 51 মৌলিক না যৌগিক? আরে আল্লাহ, ম্যাক্সিমাম তো মৌলিক দিছে। দেখেন, চিন্তা করেন, 3 দিয়ে ভাগ যায় না? তাহলে আপনি 51 কে 1 আর 51 ছাড়া 3 দিয়ে ভাগ করলেন, আবার 17 দিয়ে ভাগ যায় না? তাহলে আপনি 1 এবং 51 ছাড়া অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করলেন, তাহলে তো এর অনেকগুলো গুণনীয়ক হয়ে গেল। তাহলে এটা সে কিভাবে মৌলিক হয়? মৌলিক হয়, এটা যৌগিক সংখ্যা। ঠিক আছে? যেমন আমি যদি বলি 6 যৌগিক সংখ্যা। কেন 6 যৌগিক সংখ্যা? 6 কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, 6 কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 6 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 6 কে আমরা 6 দ্বারা ভাগ করতে পারি। তার মানে 4টা গুণনীয়ক হয়ে যাচ্ছে, হবে না? কথা শেষ। আরো প্রশ্ন আছে সামনে। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা শিখবো, এটা মুছে দেই। আবার বলছি, ক্লাসের সময় লেখার দরকার না, যদি কেউ স্পিড ভালো থাকে কারো, তাহলে লিখতে পারবে, না লেখাই ভালো। ক্লাসের সময় দরকার হয় লিখতে পারেন। আর যাদের কাছে লেকচার শিট আছে বিধায় আপনি লিখবেন এরকম না। ধরেন যাদের কাছে এই শিটটা আছে, কেউ যদি এই শিট থাকার পরেও এইটা হুবহু সেই পুরোনো শিটটা আমার খাতায় নিজে লেখে, তাহলে সে অনেক ভালো করবে। মানে কথা হচ্ছে আপনাকে খাতায় লিখতে হবে। ওকে, তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো। দুনিয়ায় যত জোড় সংখ্যা আছে, যত জোড় সংখ্যা সব যৌগিক, একমাত্র 2 মৌলিক। তাহলে কি বলছি? 2 হলো সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তাহলে কি? জোড়ের যত সংখ্যা দেখবো সবকে কেটে দেবো, সব যৌগিক, মৌলিক হবে না। তাহলে 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, মানে 2 থেকে মৌলিক সংখ্যা শুরু, 2 থেকে মৌলিক সংখ্যা শুরু হয়। ঠিক আছে? তাহলে 2 হলো সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, একমাত্র। 2 নম্বর পয়েন্টটা কি বলেন তো? 2 নম্বর পয়েন্টটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা মৌলিক হতে পারে না। এটা না পড়লে হইতো, যেহেতু বলে আসছি ডেফিনিশনে আমি। ঋণাত্মক সংখ্যা কারা মৌলিক হতে পারে না, হতে পারে না। এইটাই হলো বেশি ইম্পর্টেন্ট। 2 হলো সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তার মানে জোড় সংখ্যা দেখলে বাদ,
আচ্ছা, এই যে মৌলিক সংখ্যা চেনার যে উপায়, এখানে তো আমাদের ভালো করে খেয়াল করেন, মানে আমাদের সিলেবাসটা কমে গেল না মৌলিক সংখ্যা, জোর দেখলে বাদ দিয়ে দিব, মাইনাস দেখলে বাদ দিয়ে দিব, তাহলে অল্প কিছু ব্যবসা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, চাকরি পরীক্ষার প্রশ্নগুলো যদি আমরা বিশ্লেষণ করি, চাকরি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে মৌলিক সংখ্যা থেকে যত প্রশ্ন আসছে সব 1 থেকে 100 মধ্যে থেকে আসছে, দুই একটা ব্যতীত। তাহলে আমাদের মূলত মৌলিক সংখ্যা 1 থেকে 200 পর্যন্ত শিখতে হবে। 100 পর্যন্ত শিখলেই হয়, তারপরে যদি কেউ ভালো করে শিখতে চায় তাহলে সে 200 পর্যন্ত শিখবে। আমাদের শিখতে 200 পর্যন্ত দেওয়া আছে, আমি আজকের ক্লাসে 100 পর্যন্ত দেখাবো। মানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার কিছু ব্যাপার আছে, আর কিভাবে চিনবো। আসলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, এটা মানে আপনার বের করার কিছু নাই, এটা আপনাকে দেখে বলতে হবে যেটা মৌলিক সংখ্যা। মানে আপনি যদি পরীক্ষা হলে খোঁজেন যে 47 মৌলিক না যৌগিক, তাহলে আপনি খুঁজতে থাকবেন, আর একজন এটা 1 সেকেন্ডে দেখাইবে, তাহলে সে আগায় গেল না। মানে আমি কিন্তু মুখস্থ করতে পারি না, মৌলিক সংখ্যার চেহারা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা দেখে আমাকে বলতে হবে যে মৌলিক না যৌগিক, কথা ক্লিয়ার? এটা দেখে আমাকে বলতে হবে যে মৌলিক না যৌগিক। তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত টোটাল 25টা মৌলিক সংখ্যা আছে, ওই 25টা সংখ্যা মৌলিক সংখ্যার চেহারাটা একটু মনে রাখবেন। আচ্ছা, আমরা সবাই কম বেশি নিজেদের ফোন নাম্বার, আইডি কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট মুখস্থ রাখি, সেরকম একটা সিকোয়েন্স আমরা মনে রাখবো। সেটা হলো 44222322 4422322321 এভাবে মনে রাখতে পারবেন, বাট ইংরেজিতে মনে রাখলে ভালো, 44222322 তাই না? ওকে, এখন এটা আসলে মানেটা কি? এটার মানেটা কি আসলে? এই প্রত্যেকটা ডিজিট প্রতি 10 ঘর করে বোঝায়। মানে এই 4 দ্বারা বোঝায় 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা, এই 4 দ্বারা বোঝায় 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা, এই 2 দ্বারা বোঝায় 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা, এই 2 দ্বারা বোঝায় 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা। তার মানে প্রতিটা ডিজিট প্রতি 10 ঘর করে বোঝাচ্ছে। এটা আমরা দেখি, তাহলে এই 4 দ্বারা কি বোঝাচ্ছে? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, হ্যাঁ 4টি। কারা কারা কারা? 2 3 5 7, এরা হলো মৌলিক। এগুলো আমাদের মুখস্থ করার কিছু নেই, এমনি আমরা চিন্তা করলেই বুঝতে পারবো। এবার সেই 4 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি। কারা কারা কারা? 11 13 17 আর 19, তাই না? এটা ভাবলেই হয়, জোর বাদ দেন। 1 থেকে 10 পর্যন্ত যে 10টা সংখ্যা, এখান থেকে জোর বাদ দেন, তাকে বিজোড়, ওই বিজোড়ের মধ্যে দেখবেন যে কাকে ভাগ যায় কাকে যায় না। এটা মনে রাখার টেকনিক কিছু দরকার নেই। এবার আসি 21 থেকে 30, 2টি। কারা কারা? 23 আর কত? 29। এবার কোথায় আসলাম? 2 না, এই 2 দ্বারা বোঝায় 31 থেকে 40, 2টা। কারা কারা? 31 আর 37। তারপর হচ্ছে এই 3 দ্বারা বোঝায় কি? 41 থেকে 50। কয়টা হবে? 3টে। কারা কারা? 41 43 47। আচ্ছা, মনে করেন এটা আপনি জানেন না যে 41 থেকে 50 পর্যন্ত কারা কারা মৌলিক। আপনি শুরু করেন, 40 জোর বাদ দেন, 41 বিজোড়, এটা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে 41 কে আমরা চিন্তা করবো ভাগ যায় কিনা, যায় না। 42 জোর বাদ দেন, 43 কে ভাগ যায়, যায় না। 43 কে ভাগ যায় না, আপনি চেষ্টা করে দেখবেন যে ভাগ যায় কিনা। 3 দিয়ে যায় না, 4 দিয়ে কোনো সংখ্যা দিয়ে যায় না, তাহলে এটা মৌলিক। এবার 40 জোর বাদ, 45 কি বিজোড়, কিন্তু 3 15 45, 15 দিয়ে যায় 3 দিয়ে যায়, বাদ দেন। 46 জোর বাদ দেন, 47 কে যায় না, রেখে দেন। 48 কি জোর সংখ্যা, বাদ দেন। 49 কে আমরা জানি 7 49, 7 দিয়ে ভাগ যায়। তো এটা চিন্তা করলে বের আসবে, এটা মনে রাখার মুখস্থ করার কিছুই নাই, ঠিক আছে? এবার কি 2 কত? 11 থেকে কি হবে? 60, 2টা 53 আর 59। ঠিক আছে, এখানে 51 কিন্তু ভুলে 51 চিন্তা করবো না, যেটা কোশ্চেন আমি বলছিলাম। এরপর কি আছে? 2 গেল না, 3 2, এরপর আবার 2,
61 আর 67, 67, হ্যাঁ। এবার দেখেন আরো একটু মনে রাখার টেকনিক দেখাই দিই। মৌলিক সংখ্যার শেষে নরমালি এগুলো হয়, দেখেন 1793 1739 মানে মৌলিক সংখ্যা একক স্থানীয় অঙ্ক এগুলো হয়, যেহেতু বিজোড় সংখ্যাই মৌলিক হয় বেশি। ঠিক আছে, কত পর্যন্ত আসলাম আমরা? নিচে দেখা যায়। এবার এই 3, তাই না? 3 এ কত? 71 থেকে 80 কটা হবে? 3টা, 71, 73 আর 79। দেখেন 77 হবে না, কারণ ভাগ দেয় 11 দিয়ে 7 দিয়ে। এবার কত? আপনার কত এটা? 2 না, তাহলে 81 থেকে 90, 2টা 83 আর কত? 87 না, 87 কে তো ভাগ যায়। 3, 29, 87, দেখেন 87 কে ভাগ যায় না? হ্যাঁ, 87 কে ভাগ যায়, তাহলে 87 হবে না, 79। আর ওই 1 আছে, 1 কে কত? 91 থেকে 131, সেটা হলো 97। মোট 25টা। মোট কয়টা? মোট এটা হিসাব করেন, মোট 25টি। মানে এই ছোট্ট একটা সব থেকে সব, মানে এখান থেকে বিসিএস প্রশ্ন আসছে, নিবন্ধনে আসছে, প্রাইভেটে, শুধু এইটুকু জায়গা থেকে, শুধু এইটুকু জায়গা থেকে যে কত প্রশ্ন আছে তার হিসাব নাই। এইটুকু জায়গা নোট করে নেবেন সবাই। তাহলে 1 থেকে 100 পর্যন্ত দেখাইলাম, বাকি শীট থেকে করে নেবেন 100 থেকে 200 পর্যন্ত। ঠিক আছে, এবার আমরা এখানে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বসে দিলাম, কোশ্চেন থাকলে করবেন। এবার আমরা প্রশ্ন সমাধানে যাবো, যার আগে একটু যৌগিক সংখ্যা সম্পর্কে জানবো। আমরা কিন্তু প্রশ্ন সমাধান করব, শুধু বেসিক করলে হবে না, প্রশ্ন সমাধান করা লাগবে। চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান করা লাগবে সবগুলা ক্লাসে। এবার তো আমরা যৌগিক সংখ্যা সম্পর্কে জানি, যৌগিক কম্পাউন্ড নাম্বার, যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কি ছিল? 1 থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। আর যৌগিক সংখ্যা মানে ভাগ যাবে। কি বলছি? 1 থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্যান্য সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ যায়, তারাই হলো যৌগিক। যেমন 12 একটি যৌগিক সংখ্যা, কারণ 12 কে আমরা অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। 1 দিয়ে পারি, 12 কে আমরা 2 দিয়ে পারি, হ্যাঁ, 12 কে আমরা 3 দিয়ে পারি, 12 কে আমরা 4 দিয়ে পারি, 12 কে আমরা 6 দিয়ে পারি, 12 কে আমরা 12 দিয়ে পারি, মানে অনেকগুলা উৎপাদক চলে আসে। মানে যৌগিক সংখ্যার উৎপাদক 2 এর থেকে বেশি হয়। এবার যারা ক্লাসে যুক্ত আছেন সবার কাছে একটা প্রশ্ন আমরা করতে চাই, সেটা কি? সবাই বলবেন। দেখবো কে আগে পারে। এক কি প্রাইম নাম্বার নাকি কম্পাউন্ড নাম্বার বলেন তো? এটা বলেন, এক কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? এটা আমরা জানতে চাই, দ্রুত বলেন। এভাবে করে 85টা ক্লাস করবে, তারপর যদি গণিতের উন্নতি না হয় তখন আমাকে বলবেন যে ভাই না, পড়াশোনা করে কিছুই শিখতে পারবে। এই ক্লাসে আসলে আমরা 10টা ম্যাথ দেখে চলে গেলাম, ও পড়া দিয়ে কিছু হবে না, লাভ নাই কোনো। নাহলে তো 85টা ক্লাস লাগতো না, তাই না? 85টা ক্লাস তাই তো কম হয়ে যায়, কিন্তু অত ক্লাস তো নেওয়া সম্ভব না। লাগবে 200 ক্লাস, 200 কি নেওয়া সম্ভব? দ্রুত বলেন, দ্রুত। একজন কমেন্ট করছে, বাকিরা কি ঘুমাচ্ছেন?
চমৎকার অ্যান্সার পাচ্ছি আমরা। বাকিরা কি করে বুঝলাম না। দ্রুত বলেন। ওকে, আসলে অ্যান্সার হয় নাই কারোই। দুঃখজনক হলো সত্য যে আসলে কেউই, হয়তো দুই একজন পারছেন মনে হয়, কেউ বলছে সংখ্যা গণনার একক, তারটা ঠিক আছে, সেটা প্রপারলি ঠিক নেই। যাই হোক, কেউ মানে দুইটা দল এখানে আজ পাওয়া গেছে। একটা হলো মৌলিক সংখ্যা বলেছে অনেকে, আবার অনেকে বলেছে যৌগিক সংখ্যা। কোনোটাই অ্যান্সার না। কারণটা কি? মৌলিক যৌগিক কিভাবে হয়? আপনাকে তো আমি ডেফিনেশনের সময় বলে দিলাম এক থেকে বড় হবে। আমি যখন মৌলিক সংখ্যা পড়াইলাম তখনও বলছি কি এক থেকে বড়। আমি যখন যৌগিক সংখ্যা বললাম তখন তো বললাম এক থেকে বড়। তার মানে এককে বাদ দিয়ে নিছি আমরা, এক মৌলিক কোনো যৌগিক না। এটা তো অরিজিনাল লজিক না, লজিকে আসেন। আচ্ছা, মৌলিক সংখ্যা হওয়ার শর্ত কি ছিল? দুইটা উৎপাদক থাকাই লাগবে। একের উৎপাদক কয়টা? এককে শুধু এক দ্বারাই ভাগ যায়, আর কোনো সংখ্যা দিয়ে যায়? যায় না, গেল এটা। যৌগিক সংখ্যা শর্ত কি ছিল? এক এবং ওই সংখ্যা ছাড়া অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ যায়, মানে দুইয়ের অধিক উৎপাদক থাকবে, একের উৎপাদক একটাই। তাহলে এ তো মৌলিক সংখ্যারও শর্ত মানে না, যৌগিক সংখ্যারও শর্ত মানে না। তাহলে এক কি? এক মৌলিক না যৌগিক না? এক একটা পূর্ণ সংখ্যা, এক একটা স্বাভাবিক সংখ্যা, এক হলো আদি সংখ্যা গণনার একক, অনেকগুলো অ্যান্সার আছে একের। বাট এই পাঁচটি, অর্থাৎ এক্ষেত্রে মৌলিক আর যৌগিকের যদি আমরা বিশ্লেষণ করতে যাই, এক আসলে মৌলিকও হবে না, যৌগিকও হবে না। এর প্রপার অ্যান্সার কিন্তু এইটা, যে মৌলিক সংখ্যা হওয়ার জন্য দুইটা উৎপাদক থাকা লাগবে, একের একটা উৎপাদক, মানে এককে যদি এক দ্বারাই ভাগ যায়, আর কি দিয়ে ভাগ করবো? আবার যৌগিক সংখ্যার জন্য দুইয়ের অধিক উৎপাদক থাকা লাগবে, মানে অনেকগুলো উৎপাদক থাকা লাগবে, তা আসি তো একটা। তাহলে মৌলিক যৌগিক কোনোটাই না। দেখছেন, ভুল করছেন। তবে এটা একটু মাথা খাটাই দিলে, ধরেন আপনি জানেন না এই বিষয়টা, তারপরে তো মৌলিক যৌগিক অ্যান্সার করার কথা না। কারণ আপনাকে তো আমি বলেই দিলাম যে এক থেকে বড়। তা আপনাকে যখন আমি বলছি এক থেকে বড়, মানে এককে বাদ দিয়েছি না, তাহলে এক কেন অ্যান্সার হবে এখানে বলেন? আর একটা ব্যাপার দেখবেন, যে শর্তে থাকে সে উত্তরে আসে না। আপনাকে আমি কি বলছি? এক এবং ওই সংখ্যা ছাড়া, মানে এককে আমি শর্ত হিসাবে, কন্ডিশন হিসাবে ব্যবহার করছি। কোচ কখনো খেলে? তাহলে এক তো এখানে কন্ডিশন, সে কাজটা করতেছে, সে কেন অ্যান্সারে আসবে? সে বলে আসবে না, মানে মৌলিক হবে না, যৌগিক সংখ্যা হবে না। কথা কি বুঝাইতে পারছি আমি? ওকে, এবার আমার প্রশ্ন সমাধান পর্ব শুরু। তাহলে আপনাদের আশা করি যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার যে কনফিউশন, সেটা দূর হয়েছে। এই যে দেখেন, ম্যাক্সিমাম মৌলিক যৌগিক বলছে, কিন্তু সব ভুল, সব এক নাগারে ভুল করছেন। কিন্তু একটু মানে একটু মাথা খাটাইলে বুঝতে পারতেন। ধরেন আপনি যদি নাও জানেন, তারপরও পারার কথা, কারণ আপনাকে তো বলছে এক থেকে বড়। যাই হোক, এটা আশা করি আর জীবনে ভুল হবে না। এটা যদি কেউ মানে টিচার হন কোনো প্রাইমারির বা হাই স্কুল লেভেলে, তখন এটা আপনার অনেক সময় স্টুডেন্টদের পড়াতে হইতে পারে। ওকে, এটা জেনে রাখবেন। তো যাই হোক, আমরা প্রশ্ন সমাধান শুরু করি। 1 নাম্বার কোশ্চেন, আমাদের যে লেকচার সেটা কিন্তু 1 নাম্বার কোশ্চেন। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? তা আপনাকে যে ফিজিক্সটা শেখানো সেটা দিয়ে বের করতে পারেন। যেমন আমি কি বলছিলাম, কোথায় লিখবো? 44 22 322 321, এটা বলছি না? তাহলে 1 থেকে 20 পর্যন্ত দুইটা ডিজিট আসবে, 4 4 8, তাহলে অ্যান্সার হচ্ছে 8টা। 1 থেকে 10 পর্যন্ত 4টা, 11 থেকে 20 পর্যন্ত 4টা, তার মানে 8টা। আর আপনি যদি গুণে গুণে বের করতে চান, এরকম 2 3 7 9 11 13 17 19, তাহলে 8টা। তাহলে আপনি এর মাধ্যমে বের করতে পারেন, অথবা এর মাধ্যমে বের করতে পারেন। ক্লিয়ার? 2 নাম্বার প্রশ্ন, 1 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? ওকে, তাহলে 1 হতে 30 বলছি আমি, তাই না? তাহলে
1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, তাহলে এই কটা যোগ করলে তো হচ্ছে, তাহলে 4 4 8 10, অ্যান্সার হচ্ছে 10টা। এভাবে বের করতে পারেন, অথবা আপনি যদি চান গুণে গুণে বের করতে পারেন। কিভাবে গুণে গুণে বের করবেন? 2 3 5 7 11 13 17 19 23 29, এই 10টা। আরো দুই একটা মাঝে প্র্যাকটিসের জন্য থাকবে, করে নেবেন। এবার একটা মজার কোশ্চেন দেখবো, আমি দুইটা কোশ্চেন এখানে লিখবো, দুইটা অ্যান্সার আপনাদের দিতে হবে, আমি দিব না, আপনাদের দিতে হবে। রেডি হন। 1 নম্বর কোশ্চেন, মৌলিক সংখ্যা আছে, আর শীটের 4 নাম্বার, নিচে লিখি শীটের 4। আপনারা এইটার অ্যান্সার দিবেন, এইটার অ্যান্সার দিবেন। অ্যান্সার দেওয়ার সময় বলবেন এইটা এবং এইটা কোনটার অ্যান্সার কত, বলেন। এই দুটো অ্যান্সার দেন দ্রুত। 2 থেকে 32 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা, আর 2 ও 32 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা, অ্যান্সার দেন। এটা জানা জরুরি আমাদের, যে বিভক্তি বলছি না বাংলায়, হতে থেকে চেয়ে, এই এখন আবার বিভক্তি বলা লাগবে আপনাদের। দ্রুত দ্রুত। দ্রুত বলেন। ক্লাসে প্র্যাকটিস হয়ে যাবে, মানে আপনারা যেখানে যেখানে ভুল করবেন সেখানে সেখানে আপনাদের প্রশ্ন করব, তাহলে কি হবে, এটা মনে থাকবে বেশি, আর কিছুই না। ওকে, না না অ্যান্সার আমি পাইছি, আর সময় নষ্ট না করে চলে যাই সরাসরি প্রশ্ন সমাধানে। আচ্ছা, ফার্স্টে খেয়াল করেন, 2 থেকে 32 আর 2 ও 32 এর মধ্যে দুইটার অ্যান্সার কখনোই এক হবে না। ব্যাপারটা এরকম, 2 থেকে বা যদি হতে বলতাম, তার মানে 2 ও 32 সব আগে মাঝেগুলো হিসাব করতে হবে। হতে থেকে যদি বলে, কি বলছি, হতে থেকে এগুলো যদি থাকে, এই বিভক্তি যদি থাকে, তাহলে আমরা কি করব, মাঝের গুলো হিসাব করবো, এবং এই যে দুইটা সীমা দেওয়া আছে এদেরকে নিয়েও, মানে 2 থেকে 32, মানে 2 সহ 32 পর্যন্ত সব হিসাব করব। আর যখন বলবো 2 ও 32 এর মধ্যে, তার মানে 2 ও 32 বাদ দিয়ে মাঝের গুলা কাউন্ট করবো। এটার অ্যান্সার কত হবে, আমি একটু আগে লিখি, 2 3 5 7 11 13 17 19 23 29 আর 31, 32 না। তাহলে এখানে মোট আসতেছে কয়টা আমাদের, 11টা, তাই না? 1 থেকে 30 পর্যন্ত 10টা, আর 31 11টা। আর যখন আমি 2 ও 32 এর মধ্যে বলতেছি, তখন এই দুইটাকে বাদ দিতে হবে আমার, 2 বাদ দিয়ে 3 থেকে শুরু হবে। এই সামনে 2 থাকলে এটাকে বাদ দিলাম, খালি শুধুমাত্র এই মধ্যে বলার কারণে। তাহলে অ্যান্সার হবে 10টা। অনেকে আবার এটার অ্যান্সার 9টা দিয়েছেন, কারণ আপনার 32 বলছে না, 32 এর আগে 31 যে মৌলিক সংখ্যা সেটা আপনাকে দেখতে হবে না। 10টা, 9টা নয়, ওই 31 আছে, 31 না হলে 10 9টা হইতে। আবার আরেক ধরনের প্রশ্ন করে, সেটাও একটু খেয়াল করতে হবে। 2 ও 32 এর মধ্যে বলে যদি ব্র্যাকেট আবার বলে দেয় ওই দুইটার সংখ্যা সহ, তখন কিন্তু অ্যান্সার 11টা হবে। আরেকবার রিপিট করি, বললাম 2 ও 32 এর মধ্যে, ব্র্যাকেটে দিলাম কি, যে দুইটা সংখ্যা সহ, তাহলে আমার দুইকে নিতে হবে। এরকম প্রশ্ন করতে পারে আর কি। তাহলে আশা করি এখানে আর কোনো ভুল হবে না। আমরা আর বেশ কিছু প্রশ্ন সমাধান করে ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে? ধৈর্য ধরতে হবে, একটু কষ্ট করতে হবে ম্যাথ শেখার জন্য, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ম্যাথ শেখা এত সহজ না। ওকে, এবার বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, আমরা ধরেন একটা 6 নম্বর কোশ্চেনে যাই, এটা প্রাইমারিতে আসছিল, নিচের কোনটি মৌলিক সংখ্যা?
9, 8, 4 আর 2, এটা প্রাইমারিতে আসছিল 2022 সালে। তো নিচের কোনটা মৌলিক সংখ্যা? 9 কে অন্য সংখ্যা দিয়ে ভাগ যায়, 9 হবে না, 8 হবে না, 4 জোড় সংখ্যা হবে না, এইটা হবে। তা আমি যখন আপনাকে পড়াইলাম 2 হলো একমাত্র জোড় এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, এটা অপশন দেখলেই পারার কথা। তাহলে নিচের কোনটা মৌলিক সংখ্যা? 2 হলো মৌলিক সংখ্যা, আর বাকি সব যৌগিক সংখ্যা। 7 নাম্বার, ক নাম্বার অপশনে কি আছে? 91, 87, নিচের কোনটি মৌলিক সংখ্যা? 91, এটাকে আমরা কি করতে পারি? 7 তার 91, 7 দিয়ে ভাগ যায়, 13 দিয়ে ভাগ যায়, হবে না। এটাকে 3 দিয়ে ভাগ যায়, হবে না। 3 29, 87, 7 9 63, এটাও হবে না। এইটা হচ্ছে অ্যান্সার। মানে আপনি যখন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার চারটা আপনার মাথায় যখন থাকবে, আপনি তো জানেন যে 59 মৌলিক সংখ্যা, তাহলে এগুলো দেখার দরকার আছে? নাই। নেক্সট, 8 নম্বর। এটা বিসিএস আসছে, হ্যাঁ, 143 আর কি, এটা দুইবার বিসিএস আসছে, আবার প্রাইমারিতে আসতে পারে। ম্যাথ কমন পাওয়ার কিছু নাই, কিন্তু তারপরে অনেক সময় কমন পাবেন। ম্যাথ আসলে নিয়ম জানলেই হয়, তারপরও আগে থেকে ম্যাথ না করা থাকলে নাও পারতে পারেন। 91 হবে না, এটা হবে কিনা আমি জানি না, পরে দেখতেছি। 87 হবে না। 47, ধরেন একটু কিছু সময় বুদ্ধি খাটাইতে হয় পরীক্ষার হলে। সাপোজ 143 মৌলিক না যৌগিক আপনি বের করতে পারতেছেন না, তাহলে এইটাকে হাতে রেখে বাকিগুলো চেষ্টা করবেন। এটা বাদ দিলেন, এইটা বাদ দিলেন, কারণ এটাকে 3 দিয়ে ভাগ যায়, এটাকে 7 দিয়ে যায়, 13 দিয়ে যায়, তাহলে অ্যান্সার খ হবে অথবা গ হবে। এখন আমি কি খ কে বের করতে পারতেছি? ধরেন আমি পারি না, তাহলে আমি এইটাকে চেষ্টা করব। 47 কি মৌলিক সংখ্যা? কারণ অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না, এইটা অ্যান্সার। তাহলে এটা নিয়ে কি আমার মাথা কাটানোর দরকার আছে? তারপর দরকার আছে, এটাকে দেখবেন 11 দিয়ে ভাগ যায়, 13 দিয়ে ভাগ যায়, হ্যাঁ, 13 দিয়ে ভাগ যায়, 11 দিয়ে ভাগ যায়। ওকে, তাহলে এই বুদ্ধিটা খাটাইতে হবে যে অপশনের ছোট সংখ্যাগুলো আমাকে ভাঙবো, বড়টাকে রেখে দেবে। এটাকে ভাগ যায় বিদায় এ যৌগিক সংখ্যা। এরকম কিছু বুদ্ধি খাটাইতে হয় পরীক্ষার হলে। ওই যে মৌলিক সংখ্যা বের করে আবার সূত্র টুত্র আছে, ওগুলো দরকার নাই, সেগুলো শিখে মাথা খারাপ করবেন। এই মানে স্বাভাবিকভাবে পড়াশোনা করেন, কাজে দেবে। আমি এই শীটে যত ম্যাথ আছে সব ম্যাথ, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, সব বিভিন্ন যাবে এবং বোর্ড বইয়ের কোশ্চেন, এর বাইরে আমার বানানো কোনো ম্যাথ নাই। ক্লিয়ার? এগুলো সব করা লাগবে। 9 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রাইমারিতে আসছে, বিসিএস ও আসছে, মানে সেটা নিবন্ধনে আসছে। 80 ও, সরি, 60 ও 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? অন্তর মানে কি? বিয়োগফল। 60 ও 80 এর মধ্যবর্তী বলছি, মানে 60 ও 80 বাদ দিয়ে মাঝের গুলা। আমাকে 60 ও 80 এর মধ্যে যে মৌলিক সংখ্যা আছে তার মধ্যে বড়টা খুঁজতে হবে, ছোটটা খুঁজতে হবে। তো ফার্স্ট টাইম ছোটটা খুঁজি। ক্লিক। ক্ষুদ্রতম কি হবে? ক্ষুদ্রতম যখন বলছে তাহলে প্রথম থেকে শুরু করি, 60 তো বাদ, 61 মৌলিক সংখ্যা পেয়ে গেছি ক্ষুদ্রতম। এবার বৃহত্তম। বৃহত্তম যখন বলবো তখন 80 থেকে আসতে হবে, 80 বাদ দেন 79, 79 কি মৌলিক না যৌগিক? 79 মৌলিক সংখ্যা, তাহলে এটাকে রাখেন। তাহলে ছোটটা পেয়ে গেছি, বড়টা পেয়ে গেছি। এবার বলছে কি অন্তর। অন্তর মানে কি? বিয়োগ করা, তাই না? 18 হচ্ছে আনসার। এগুলো পরীক্ষায় আসে। এবার সব যাদের কাছে শীট আছে 11 নাম্বার দাগায় রাখেন, ইম্পর্টেন্ট। 11 প্রশ্ন, 11 ইম্পর্টেন্ট। এগুলো পরীক্ষায় আসে বেশি, হ্যাঁ, সবই ইম্পর্টেন্ট, সবই পড়া লাগবে, তারপরেও কিছু কিছু ম্যাথ আছে যেগুলো চলে আসে বেশি। যারা শীট ছাড়া ভর্তি হয়েছেন তারা কষ্ট করে নোট করবেন এগুলো সব।
11 খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আর অল্প কিছু ম্যাথ আছে, শেষ করে দিব। ছোটটা টপিক আছে আর 2-3টা ম্যাথ করাবো। কে বলছে? যে সকল প্রথম ক্লাস উপস্থিতি দেখছেন, আর এটা আমি কথা বলতেছি পরে, এটা শেষ করে মৌলিক সংখ্যা একক স্থানীয় অঙ্ক 9 তাদের সমষ্টি খুবই ইম্পর্টেন্ট। এটা আগে বুঝতে হবে আমাকে ভালো করে। 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি। আচ্ছা, মৌলিক বাদ দেন, আপনি আগে দেখেন তো কত 10 থেকে 60 পর্যন্ত কোন কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, একক মানে শেষে 9 থাকবে। তাহলে আপনি মৌলিক বাদ দেন, আগে চিন্তা করেন যে 10 থেকে 60 পর্যন্ত কোন কোন সংখ্যা শেষে 9 আছে। 19, 29, 39, 49 আর 59। ভালো করে খেয়াল করবেন। 10 থেকে 60 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের মধ্যে এই 5টা সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9, মানে 5টা সংখ্যা শেষে 9 আছে। এবার আমাকে যেহেতু মৌলিক বলছে, যে সকল মৌলিক সংখ্যা, তাহলে এই 5টার মধ্যে কারা কারা মৌলিক তাদেরকে রাখবো, বাকি ওগুলো বাদ দিব। 19 মৌলিক, 29 মৌলিক, 39 মৌলিক না, 49 মৌলিক না, 59 মৌলিক। যোগ করেন। প্রাইমারি তো আসছে, বিসিএস আসছে, ভালো করে বুঝে আর একবার। 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9, তো মৌলিকের আগে আমি আসলে দেখবো যে 10 থেকে 60 পর্যন্ত কোন কোন সংখ্যা শেষে 9 আছে। এই 5টা সংখ্যা শেষে 9 আছে। এই 5টার মধ্যে 2টা যৌগিক, সেগুলো বাদ দিয়ে বাকি মৌলিক গুলো আমরা যোগ করে ফেললাম, শেষ। কত সহজ এটা, বুঝছেন? আর ওই 12-13 ওগুলো দেখে নেবেন, ওগুলো করারও কিছু নাই। কারণ 12 নম্বর ম্যাথটা হলো 1 থেকে 10 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা তাদের গুণফল, ওটা কি করানো দরকার আছে? ওই সব অঙ্ক করে আমরা টাইম নষ্ট করবো না, ওরা নিজেদের করে ফেলতে হবে। আর আমি করাইলে বা যে কোনো ভাই বা টিচার করাইলে আপনারা বুঝবেন স্বাভাবিক, কিন্তু আপনি একা নিজে পারেন কিনা সেটাই কিন্তু মেইন কথা। মানে যে কেউ বুঝাইলে, ধরেন আমি যদি 20টা ম্যাথ বুঝে, কমপক্ষে আপনি 15টা ম্যাথ বুঝবেন, এমনিতেই বুঝবেন। তো ওই 15টা ম্যাথ আপনি বুঝলেন ভালো, কিন্তু এই 15টা আপনি একা পারেন কিনা। ম্যাথ আসলে একা পারতে হবে, নিজে পারতে হবে। ওকে, এবার আমরা ছোট টপিক পড়াবো, সেটা হলো সহমৌলিক, অথবা এটাকে বলা হয় পরস্পর মৌলিকও বলা হয়। আর ইংরেজিটা হচ্ছে কো প্রাইম নাম্বার। এগুলো সবই জানা লাগবে, কো প্রাইম নাম্বার। এটা নিয়ে একটু কথা আছে আমার, সেটা হলো এটা বিভিন্ন ভাবে বিভিন্ন জন বোঝায় বা বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে, কিন্তু একটা কথা যদি আপনি মাথায় রাখেন আর জীবনে ভুলাবে না। সহমৌলিক সংখ্যা, ধরেন আমি 2টা আপনাকে সংখ্যা দিয়ে বললাম এরা সহমৌলিক কিনা, তাহলে 2টা সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে তারা সহমৌলিক হবে। এটা শেখাই ভালো। আবার আপনি এভাবে মনে রাখবেন, আমার অনেকে এভাবে পড়ায় বা অনেক বই এরকম থাকবে যে একটা মৌলিক একটা যৌগিক সংখ্যা মিলে সহমৌলিক হইতে পারে, 2টা মৌলিক সংখ্যা সবসময় সহমৌলিক। এত পেঁচানোর কিছু নাই। যা সহমৌলিক বললে আমি দেখবো তো ওই 2টো সংখ্যার গসাগু এক কিনা, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এক কিনা। গসাগু লসাগু শিখেছি না বেসিক ক্লাসে? ওকে, তাহলে আমরা কি বললাম, 2টি সংখ্যার গসাগু এক হলে তারা সহমৌলিক, শেষ। আর কিছু দরকার নাই আমাদের। আমরা একটা প্রশ্ন দেখি, যেমন ক্লাস 6-এর একটা ম্যাথ আছে, 11তম নিবন্ধনের প্রশ্ন। খারাপ আসলে, অল্প একটু খারাপ না, অনেক খারাপ। মানে সহমৌলিক হওয়ার জন্য যে 2টা সংখ্যায় মৌলিক থাকা লাগবে ব্যাপারটা এরকম না। একটা মৌলিক একটা যৌগিক হইলেও হইতে পারে, এরকম ব্যাপারটা বোঝেন। আপনাকে যখনই সহমৌলিক বলতে বলবে, মানে বের করতে বলে, আপনি জাস্ট দেখবেন গসাগু এক কিনা। 4 আর 6 এর গসাগু কত? 2 দিয়ে ভাগ যায়, তাহলে এর গসাগু 2। 2 হইলে হবে না, গসাগু 1 হইতে হবে। এর গসাগু 3 হবে না, এর গসাগু কত? 3 হবে না। এর এই 2টার গসাগু 2 তাহলে বাদ, এই 2টার গসাগু 3 তাহলে বাদ, এই 2টার গসাগু হচ্ছে 3 তাও বাদ, তাহলে এটা হচ্ছে আনসার।
কারণ আপনি শুধু 1 দিয়েই 12কে 17কে ভাগ করতে পারবেন। মানে গসাগু মানে কি, এমন একটা সংখ্যা নিব যেটা দ্বারা সবগুলোকে ভাগ যায়। মানে গসাগু 1 মানে কথাটার মিনিংটা হচ্ছে ওই দুইটা সংখ্যাকে একসাথে শুধু 1 দিয়ে ভাগ যাবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাইতে পারবে না। যারা গসাগু বোঝেন না, আমি গসাগু আগে বুঝাইছি বেসিক ক্লাসে, মানে ক্যালকুলেশন যে ক্লাস হচ্ছে 3টা, না বুঝলেও সমস্যা নেই, আমরা সামনে যখন গসাগু চ্যাপ্টার বসাবো মানে পড়াবো গসাগু আর লসাগুর, তখন আপনারা শিখে নেবেন। আবারও বলছি, গসাগু 1 এই কথাটার মিনিংটা দাঁড়ায় যে ওই সংখ্যা দুইটাকে বা ওই সংখ্যাগুলোকে শুধু 1 দিয়ে ভাগ যাবে, আর কোনো সংখ্যা দিয়ে একসাথে ভাগ যাবে না, একসাথে ভাগ যেতে হবে। আপনি 12কে 2 দিয়ে পারেন, 3 দিয়ে পারেন, 4 দিয়ে পারেন, 17কে তো পারেন না, তাহলে হবে না। সোজা কথা, 12 আর 17কে শুধু 1 দিয়ে ভাগ যায়, যার কারণে 12 আর 17 গসাগু হচ্ছে 1। এইটা হচ্ছে অ্যান্সার। একটা করতে দেয় তাইলে আপনাদের, তাহলে সহমৌলিক বললে গসাগু 1 কিনা টেস্ট করবো। 15 নম্বর কোয়েশ্চেন। কোশ্চেন গুলো নিচের কোনটি পরস্পর সহমৌলিক? আমি আর কথা না লিখি, জাস্ট 12 18, এটা আবার অনেকে ভুল করে, 19 38, 22 27, 28 35। তো এই ম্যাথটায় অনেকে অ্যান্সার এটা করে, অনেকেই। 12 18 দুইটাই জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে তো অ্যাটলিস্ট ভাগ যাবে, তাহলে এটার গসাগু 1 হবে না, 2 এর 2 4 এরকম হবে, যা বের করে দেখতে পারেন আপনি। 6 9, তাহলে গসাগু হচ্ছে 6, 6 হইলে হবে। এটাই অনেকে এটা দাগায়, কিন্তু এটা ভুল। এটাকে আপনি দেখেন 19 দিয়ে ভাগ যায় না, 19 দিয়ে 19কে ভাগ করলে 1, 19 দিয়ে 38কে ভাগ করলে 2, তাহলে 19 দিয়ে ভাগ যায় মানে গসাগু 19, এটা হবে না, গসাগু 1 হইতে হবে। 22 27, এটা হচ্ছে অ্যান্সার, শুধু 1 দিয়ে ভাগ যায়, তাই না? এটাও যাবে না, কারণ 28কে আমরা 4 দিয়ে ভাগ 7 দিয়ে ভাগ করতে পারি, 4 7 28, 5 7 35, তাহলে 7 হচ্ছে গসাগু, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে সহমৌলিক মানে গসাগু 1, এর বাইরে কোনো কথা নাই, সোজা হিসাব। সহমৌলিক মানে গসাগু 1, এর বাইরে কোনো কথা বলা যাবে না, সহমৌলিক মানে গসাগু 1। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। এবার যে কথাটা বলতে নিছিলাম মাঝখানে, আজকে তো প্রথম ক্লাস, আমি কেমন ক্লাস নেই, ভালো পড়াই না খারাপ পড়াই, বোঝাতে পারে কিনা, এটা দেখার জন্য তো ক্লাসটা করা উচিত। তাও দেখেন 50% উপস্থিত, তার মানে বিষয়টা দাঁড়ালো এরকম যে ক্লাসের অনেকেই রেকর্ড ক্লাস দেখে, এটা সত্য কথা। মানে দেখা যাচ্ছে ক্লাসের 20 থেকে 30% স্টুডেন্ট রেকর্ড দেখে ক্লাস, ভালো কথা। আপনি রেকর্ড দেখেন, লাইভ দেখেন, ডাজেন্ট ম্যাটার, ক্লাস দেখেন তাইলেই হবে। কিছু পাবলিক আছে ভর্তি হয়ে খোঁজ থাকে না। আমি যেহেতু দায়িত্ব নিয়েছি, আমাকে তো পড়াইতেই হবে। একটা ক্লাস কিন্তু শেষ হয়ে গেল অলরেডি, এবার দেখবেন যে 85টা ক্লাস শেষ হয়ে গেল। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে আপনি লাইভ ক্লাস করেন, রেকর্ড ক্লাস করেন, এখানে ক্লাস করেন। আর ভালো না লাগলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি তার ব্যবস্থা নিব। মানে মেন কথা হলো আপনি শেখার জন্য আসছেন, ক্লাস করেন। ক্লাস না করে মানে শুধু ভর্তি হয়ে থাকলে কোনো লাভ নাই। আবেগের বসে অনেকেই করছে ভর্তি হয়, আমার ফ্রি ক্লাস দেখে আপনারা ভর্তি হয়েছেন, আমার বিভিন্ন ভিডিও দেখছেন, আমার শিট দেখছেন, ভালো লাগছে বিধায় ভর্তি হয়েছেন। আমি কেমন পড়াই এটা অনেকে জানেন, এখানে আমার অনেক আগের ব্যাচের 2 একজন স্টুডেন্ট আছে, তো সেটা কোনো ফ্যাক্ট না। আমি পড়াইতে আসছি মানে কম বেশি তো পড়াইতে পারবো, তাই না? মেন কথা হলো সব টিচাররাই সব বাইরেই চাই ভালো মতো পড়াইতে। এখন এক একজন এক একজনের কথা ভালো বোঝে, আপনি আমার কথা ভালো বোঝেন, আবার অন্যজন আমার কথা না বুঝে আরেকজনের কথা বুঝে, এভাবেই তো চলতে হবে আমাদের। মানে মেইন আপনাদের যে মেসেজ সেটা হলো যে আজকে যে কজন ছিল দেখবেন যে প্রত্যেক ক্লাস যেতে যেতে কমতে থাকবে, এইটা যেন না হয়। যারা আমার সাথে 1 থেকে 85 পর্যন্ত সবগুলা ক্লাস, সেটা রেকর্ড হোক বা লাইভ হোক, দেখতে পারবে, তারা ভালো করবে, গ্যারান্টি এটা। না হলে তখন আমাকে বলবেন। আর তাদের মানে প্রশ্ন এই বইটা করলেই হবে কিনা, আগে এই বইটা শেষ করেন, তারপর বিকল্প বই দেখার জন্য আমি বলবো। আগে এই বইটা শেষ করেন। আর ক্লাসে কোনো বিষয় না বুঝলে আমাকে এখন বলতে পারেন, আমি রিপিট করব, ঠিক আছে? আজকে এ পর্যন্তই। আর কোনো ম্যাথ না বুঝলে সাথে সাথে কমেন্ট করে রাখবেন যে ভাই বুঝি নাই। আমার সামনে ল্যাপটপ রাখা আছে, আমি কমেন্টটা চেক করবো সবসময়। ওকে, তাহলে আমরা পরবর্তী ক্লাস আমাদের কবে? রবিবারে, রবি মঙ্গল বৃহস্পতি 3 দিন ক্লাস রবিবারে। আর যদি কোনো পরীক্ষা কোনো কিছু সামনে চলে আসে, আমরা স্পিড বাড়াই দিব ক্লাসে, ঠিক আছে? মানে ক্লাস সংখ্যা বাড়াই দিব। আমাদের রেকর্ড ক্লাসও দেওয়া যাবে। মানে কোর্স শেষ করতে পারবো কিনা এ নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আর যাদের খুব দ্রুত কোর্স শেষ হওয়ার দরকার আছে, মানে আপনি চান যে 1 মাসে কোর্স শেষ করবেন,
তারা এই একই ক্লাস, আমি এখন যেভাবে ক্লাস নিচ্ছি, একই পড়া, একই কন্টেন্ট, একই প্রশ্ন, আপনারা আমাদের যে এর আগের যে ব্যাচ, সেখানে তো সবগুলা ক্লাস শেষ। আপনারা চাইলে সেই ব্যাচও ফ্রিতে ক্লাস করতে, মানে ক্লাসগুলো দেখতে পারেন। ওই ব্যাচে অ্যাড হওয়ার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ একটা নক দিয়ে বলবেন যে ভাই আমি অমুক ব্যাচের শিক্ষার্থী, আমি ওই ব্যাচে ক্লাস করতে চাই, শুধু অ্যাডমিন লিখে মেসেজ করবেন না কেউ। মানে মেইন কথাটা হলো, আগের ব্যাচে যদি কেউ ক্লাস করতে চায়, যদি কেউ দ্রুত শেষ করতে চায়, তাহলে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আগের ব্যাচে অ্যাড হয়ে যাবে, সোজা শেষ কথা। আর আজকে পর্যন্ত কথা বাড়াবো না, সময় নষ্ট করা দরকার নাই। ক্লাস ভালো লাগছে না খারাপ হচ্ছে তাও জিজ্ঞেস করবো না, কারণ ক্লাস করতে থাকেন তারপর দেখা যাবে। তাহলে আজকে সংখ্যা পদ্ধতি পর্ব একে শুধু বেসিক জিনিসগুলো জানলাম আর মৌলিক সংখ্যা সম্পর্কে জানলাম। আজকে 1.5 ঘন্টায় যা পড়াইছি না, এটা কিন্তু 10 মিনিটে এই টপিকটা শেষ করার যায়। জাস্ট সংজ্ঞা কাকে বলে দুই একটা উদাহরণ দিয়ে শেষ করে দিলাম। এটাও কিন্তু পসিবল, কিন্তু সেভাবে লেকচার দিলে হবে না। এভাবে ভেঙে চুরে শেখাবো, আমি তো বললামই 1 থেকে 85 পর্যন্ত করেন, তখন যদি ভালো না হয়, আউটপুট যদি আপনার ভালো না হয়, ডেলিভারি যদি ভালো না হয়, আমাকে বলবেন। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আমাদের নেক্সট ক্লাসে পড়াবো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, মূলত অমূলত সংখ্যা। মানে অনেকেরই এটা ঝামেলা, রেশনাল ইরেশনাল নাম্বার। নেক্সট ক্লাসে ওইটা ইনশাল্লাহ শেষ করে দিব। ওই দুটো টপিক পড়াইতে আমার 1 ক্লাস লাগবে। মূলত অমূলত সবচেয়ে কঠিন টপিক এই চ্যাপ্টারের, ওইটা পড়াবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমি ফ্রি হয়ে ওই বাস্তব সংখ্যার যে শ্রেণী বিভাগ, ওই চারটা আমি দিয়ে দিব, ওটা পড়ে রাখতে পারেন। খুব বেশি যে ওটা নিয়ে পড়ে থাকতে ব্যাপারটা এরকম না, ওটা পড়ে রাখলে ভালো। ফ্রি হয়ে ইনশাল্লাহ দিয়ে দিব। ঠিক আছে, কথা না বাড়াই। কারো মনে কোনো কোশ্চেন থাকলে, কোনো বিষয়ে জানার থাকলে, বা আমাদের কোর্স সম্পর্কে কোনো অভিমত অভিযোগ যদি থাকে, আমাকে বলতে পারেন, আমি সেটা দেখব। সময় আছে, মানে ক্লাস শেষে আপনারা কিছু যদি বলতে চান আমাকে বলতে পারবেন, কমেন্টে বলতে পারেন, আমি আপনাদের কমেন্টটা চেক করি। আর না থাকলে আজকে এ পর্যন্তই। আবারও বলছি, ম্যাথ কিন্তু ভালো লাগবে না, ভালো লাগাইতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। না বুঝলেও আরেকটা কথা বলি, সেটা হলো, ধরেন আপনি ক্লাসে ঢুকছেন, কোনো কারণে 5-10 মিনিট লেট করছেন, হইতেই পারে, আমরা যেহেতু মানুষ, লেট হইতে পারে, আমার নিজেরও লেট হইতে পারে। আপনি তাহলে কি করবেন, একটু যে মাঠটা আমি করাচ্ছি ওটা আপনার বুঝতে অসুবিধা হবে, আপনি লেট করে যুক্তেছেন, ওর পরে থেকে বোঝা শুরু করবেন। মানে ক্লাসে ঢুকেই না বুঝলে কেটে দেওয়া যাবে না, একটু অপেক্ষা করতে হবে, দেখবেন যে পরবর্তী ম্যাথ থেকে বুঝতেছেন। আমি 20টা ম্যাথ যদি করাই একটা ক্লাসে, সাপোজ আপনি যদি 15টা ম্যাথ বুঝেন, তা আপনার লাভ। 20টা যে বুঝতে পারবেন কথা আছে, 20টা বুঝতে হবে এটাই কথা, কিন্তু নাও তো বুঝতে পারেন আপনি। আমি অনেকবার বললাম, আপনার মাথায় কাজ করতেছেন, আপনি পরে ভাববেন। এই ভিডিও তো আপনার কাছে আছে, বারবার দেখবেন। মানে আপনি 20টা ম্যাথের 5টা ম্যাথ বুঝেছেন না, মানে যে ক্লাস করবেন না, ব্যাপারটা এরকম না। 20টা আপনাকে বুঝতে হবে, বাট আপনি প্রথম ক্লাস হয়তো 15টা বুঝছেন, ওই 5টা আবার বারবার দেখে নেবেন। এক কথা যখন বারবার আপনারা শুনবেন, একই কথা যখন বারবার দেখবেন, একই ম্যাথ যখন বারবার দেখবেন, যে অটোমেটিক আপনার মাথায় চলে আসবে। আর একটা ম্যাথ খাতায় কমপক্ষে 2-3 বার করা লাগবে, তাহলে মনে থাকবে না, যেগুলো একটু কঠিন। ওকে, শীটগুলো অনেকেই পেয়ে গিয়েছেন, যারা পরে ভর্তি হয়েছেন আজকে বা 2-4 দিনে আপনারা পেয়ে যাবেন। এক কথা হলো, আমরা শীটগুলো নীলক্ষেত থেকে পাঠাই। নীলক্ষেত থেকে পাঠাই, মঙ্গলবারে নীলক্ষেত বন্ধ থাকে, তাহলে মঙ্গলবারে যে ভর্তি আসে ওই দিন বুকিং তার হয় না। আবার শুক্রবারে কুরিয়ারে শীট বুকিং হয়, কিন্তু ওটা ডেলিভারি হয়, মানে ওটা মানে পাঠায় না আর কি শুক্রবারে। তো এই 2টা দিন ব্যতীত বাকি দিনগুলো আমরা কুরিয়ার করতেই থাকি 2জন 5জন 10জন ভর্তি হলে আমরা কুরিয়ার করি, ভর্তি হওয়ার একদিন পরেই করি। তো দেখা গেছে যে আপনারা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পাবেন। আগামীকালকে শুক্রবার, আগামীকালকে তো বুকিং হইলেও ওটা ডেলিভারি হবে না, মানে পৌঁছাবে না। দেখি, শনিবারে ইনশাল্লাহ সবগুলো করে দেবো, পেয়ে যাবেন যারা যেগুলো বাকি আছে। আর এমন যদি কেউ থাকে যে 7 দিন 8 দিন হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে, শীট পায় না, আমার সাথে একটু যোগাযোগ করবে। অনেক সময় আমাদের ভুল হইতে পারে, নাম্বার ভুল হয়, বা বুকিং দিতে ভুল হইতে পারে সিরিয়ালে। তো যদি অনেক দিন হয়ে গেছে কিন্তু শীট পান নাই, এমন আমার হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করুন যে ভাই আমি এখনো শীট পাই না, অমুক তারিখ ভর্তি হয়েছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।